ওয়েল 2067 সাল মানে যেই সময়টা ছিল পৃথিবীর মানুষের কাছে বেঁচে থাকাটা খুবই চ্যালেঞ্জিং একটা বিষয়, তারই সাথে দেখানো হয়েছে প্রায় ধ্বংস হওয়া পৃথিবীকে বাঁচানোর জন্য কিভাবে একজন লোক টাইম ট্রাভেল করে 400 বছর ভবিষ্যতে গিয়ে পৃথিবীকে রক্ষা করার সরঞ্জাম নিয়ে আসে। মুভির শুরু থেকে শেষ অবধি আমি দেখলাম পুরো মুভিটি ছিল টুইস্টে ভরা, মানে এক কথায় বলতে গেলে দুর্দান্ত। সো হে গাইস, আমি আবির চলে এসেছি নতুন একটি এক্সপ্লেনেশন নিয়ে। ওয়েল মুভিটার নাম হলো 2067 মানে 2067, আর মুভির সময়কালটা ছিল তখন 2067 সাল। এখানে আমরা বেশ পরিষ্কারভাবেই বুঝতে পারি যে পৃথিবীতে এখন মানুষের বেঁচে থাকাটা প্রায় অসম্ভব, আর এটার আসল কারণ হলো ধ্বংসপ্রায় এই পুরো পৃথিবীতে এখন কোনো সবুজ উদ্ভিদ নেই, যার কারণে পৃথিবীতে অক্সিজেনের অভাবে মানুষগুলো মারা যাচ্ছে। এমনকি পৃথিবীর 90% মানুষ অলরেডি অক্সিজেনের অভাবে বিলুপ্ত হয়ে গিয়েছে। কিন্তু এই ধ্বংসপ্রায় পৃথিবীতে অস্ট্রেলিয়াতে এখনো কিছু মানুষ বেঁচে আছে, কারণ সেখানকার একটা কোম্পানি কর্নিক লিউক নামক একটি কৃত্রিম অক্সিজেন তৈরি করে এবং এটার ব্যবহার করেই ওখানকার মানুষ কোনোভাবে বেঁচে আছে। কিন্তু সমস্যা হলো এই কৃত্রিম অক্সিজেন ইউজ করার কারণে সব মানুষের ভেতরে এক অজানা রোগের সৃষ্টি হয়, আর এখান থেকেই গল্পের প্রধান ধাপ শুরু হয়। প্রথমেই আমি উল্লেখ করে দিয়েছি যে পুরো এই মুভিটা ভবিষ্যৎকে কেন্দ্র করে তৈরি করা হয়েছে, আর এই মুভিটার মেইন ক্যারেক্টার হলো এই ইথান নামের ছেলেটি, যে কিনা এই কর্নিকলোক নামের কোম্পানিতে কর্মরত ছিল। মানে সে একজন সামান্য ওয়ার্কার হিসেবে কাজ করত এই কোম্পানিতে, আর এখানে তার স্ত্রীও কৃত্রিম অক্সিজেন ব্যবহার করে কোনোভাবে বেঁচে আছে, আর তার ভেতরেও সেই অজানা রোগটি ছড়িয়ে পড়ে। এমনকি কিছুদিনের মধ্যে হয়তোবা ইথানের স্ত্রীও মারা যেতে চলেছে। যাই হোক, এর পরের দৃশ্যে আমাদের দেখানো হয় যে ইথান এবং তার পার্টনার জোট এই দুজনকে কোম্পানির সিইও রোজিনা জ্যাকসন ডেকে পাঠায় এবং রেজিনা ইথান এবং জোটকে কেন্দ্র করে বলে যে কৃত্রিম অক্সিজেন ব্যবহারের ফলে সবার মধ্যে অচেনা যে রোগটি ছড়িয়ে পড়েছে সেটার কারণে হয়তোবা পৃথিবীতে বেশি দিন তাদের বাঁচাটা অসম্ভব, মানে পৃথিবীতে তারা বেশি দিন হয়তোবা বাঁচবে না। কিন্তু এর থেকে বাঁচার একটি মাত্র উপায় হয়তোবা তাদের কাছে রয়েছে। এবার কি সেই উপায়? ইথান এবং জোট এই বিষয়টি মিস রোজিনার কাছে জানতে চাইলে সে জানায় যে ইথানের বাবা সে ছিল একজন বিখ্যাত পদার্থবিদ এবং সে এক সময় এই কোম্পানিতেই কর্মরত ছিল এবং সেই প্রথমেই কর্নিকিলিউক নামক মেশিনটি তৈরি করে, যেটা দিয়ে কিনে ভবিষ্যতে টাইম ট্রাভেল করা যেতে পারে। এবং ইথানের বাবা সেই টাইম মেশিন থেকে 400 বছর ভবিষ্যৎ থেকে একটা রেডিও সংকেত পায়, যেই সংকেতে লেখা ছিল যে সেন্ট ইথেন হোয়াইট। কিন্তু সেই সময় ভবিষ্যতে ইথানকে পাঠানোর মতো কোনো সিস্টেম ছিল না, কারণ ইথান সেই সময় বাচ্চা ছিল, যার কারণে তাকে ওই সময় ভবিষ্যতে পাঠানো হয়নি। কিন্তু মিস রেজিনা মনে করছে যে ইথান সে এখন প্রাপ্তবয়স্ক হয়ে গিয়েছে, সে এখন ভবিষ্যতে যেতে পারবে আর সেখান থেকে পৃথিবীকে বাঁচানোর জন্য সরঞ্জাম নিয়ে আসতে পারবে। ব্যাপারটা আমি আরেকটু বুঝিয়ে বলছি। পৃথিবী তো একেবারে ধ্বংসের পথে, তাহলে 400 বছর ভবিষ্যৎ থেকে কিভাবে ইথান পৃথিবীকে বাঁচানোর জন্য অক্সিজেন নিয়ে আসবে? আসলে এখানে হয়তোবা তারা কোনো কৌশল বের করে ফেলেছিল, যার কারণে পৃথিবী কোনোভাবে বেঁচে যায়। সেই কারণটি তারা এখন খুঁজতে ভবিষ্যতে টাইম ট্রাভেল করবে। সেই জন্যই হয়তোবা পৃথিবী ভবিষ্যতে আবার আগের মতো অবস্থান ফিরে পেতে পেরেছিল। আর এই মেসেজকে কাজে লাগিয়েই মিস রাজিনা ইথানকে ভবিষ্যতে পাঠানোর জন্য উঠে পড়ে লেগেছে। কিন্তু এখানে প্রবলেম হলো একটাই, যে ইথান ভবিষ্যতে টাইম ট্রাভেল করে কিভাবে অক্সিজেন নিয়ে আসবে এবং কার কাছে সাহায্য চাইবে এবং কিভাবে আবার সে তার স্বাভাবিক পৃথিবীতে ফিরে আসবে, এই বিষয়ে কেউ কিছু জানে না এবং কারো কোনো ধারণাও নেই। তো এবারে তো ইথান মোড় দিয়ে বসে। সে বলে যে ভাই, আমি এত রিস্ক নিতে পারবো না, ভবিষ্যতে যেতে আমি পারবো না। এদিকে আমার স্ত্রী, সেও বেশ অসুস্থ, যার পক্ষে স্ত্রীকে এখানে একা রেখে যাওয়া অসম্ভব। এমনকি ইথানের বাবা সেও এক সময় এই টাইম ট্রাভেল এর জন্যই পরিবারকে, মানে তার মাকে ছেড়ে চলে যায়, আর সে তার বাবার মতো এরকম এক নগণ্য কাজ করতে চায় না, মানে সে তার ফ্যামিলিকে একা ফেলে রেখে যেতে চায় না। এবারে অন্যদিকে তার সহকর্মী বা তার অভিভাবক কিংবা তার বন্ধু যাই বলি না কেন, মানে জোট নামের সেই ছেলেটি ইথানকে বোঝানোর চেষ্টা করে যে ভাই, তুমি যদি টাইম ট্রাভেল করো তাহলে পৃথিবীর সকল মানুষের সাথে সাথে তোমার স্ত্রীও বেঁচে যাবে। আর এই কথা ভাবতে ভাবতে ইথান তার ছোটবেলার স্মৃতিতে চলে যায় এবং সেখানে দেখানো হয় যে এখানে 8ম জন্মদিনে তার বাবা তাকে একটি ঘড়ির মতো একটা গ্যাজেট দেয় এবং সেই গ্যাজেটটা ইথানের হাতে বেশ জোরালো ভাবে আটকে যায় এবং রক্তক্ষরণ শুরু হয়। এবং সেই ঘড়ির মতো গ্যাজেটটি ইথানের হাতে এখনো আটকে রয়েছে, যেটা হয়তোবা কোনোদিন তার হাত থেকে আলাদা করা সম্ভব হবে না। আর এই ঘড়ির মতো গ্যাজেটটি ইথানের বাবা ইথানকে দিয়েছিল এবং কি কারণে এটা দিয়েছিল সেটা আমরা মুভির এন্ডিং এ সম্পূর্ণ বিষয়টি বুঝতে পারবো। তো যাই হোক, এরপর ইথান তার ওয়াইফের সাথে টাইম ট্রাভেল নিয়ে আলোচনা করছিল আর তার ওয়াইফও এই কাজে তাকে সম্মতি জানায়। তো এবারে আর কি
করার ইথান তার মনকে এবার পরিবর্তন করে নেয়, প্রস্তুতি নিতে থাকে ভবিষ্যতে টাইম ট্রাভেল করার জন্য। ভবিষ্যতে টাইম ট্রাভেল করার আগে কোম্পানির বর্তমান একজন বিখ্যাত সায়েন্টিস্ট আরজি নামের একটা ডিভাইস ইথানকে গিফট করে এবং এই ডিভাইসের বিশেষত্ব হলো যে ভবিষ্যতের সব খবরাখবর ল্যাব পর্যন্ত পৌঁছে দেবে আর ইথান ভবিষ্যতে গিয়ে কি বা কোন পথে এগোবে সেই বিষয়ে তাকে ডাইরেকশন দেবে। মানে ইথানকে এগিয়ে যেতে সেই ডিভাইসটি বেশ গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করবে। যেমন আজকের এই আধুনিক যুগে মানুষ যেমন গুগল কিংবা অ্যালেক্সার থেকে সাহায্য নেয়, ব্যাপারটা কিছুটা সেই রকম। তো যাই হোক, ইথান সেই টাইম ট্রাভেলের ভেতরে প্রবেশ করে আর কয়েক মুহূর্তের ভেতরেই পৌঁছে যায় 400 বছর ভবিষ্যতে, যেখানে কিনা সবুজ লতা পাতায় ঘেরা ছিল চারিদিক। এবং ইথান সেখানে গিয়ে দেখতে পায় যে বড় বড় অট্টালিকা, বিল্ডিং সহ আরো অনেক কিছু লতা পাতার ভেতরে ডুবে আছে। কিন্তু এখানে সমস্যার বিষয় হলো ভবিষ্যতে পৌঁছানো মাত্রই টাইম মেশিনের টেকনিক্যালি কোনো একটা সমস্যা হওয়ার কারণে ইথানের ইউনিফর্মে আগুন লেগে যায় আর দ্রুত ইথান সেই ইউনিফর্মটি ত্যাগ করে। কিন্তু মজার বিষয় হলো ইথান তখন লক্ষ্য করে যে 400 বছর ভবিষ্যতে এই পৃথিবীতে বেশ ভালোভাবেই সে নিঃশ্বাস নিতে পারছে, মানে পৃথিবীটি পুরো স্বাভাবিকভাবেই রয়েছে। এবং ইথান তখন বিষয়টি শিওর হয়ে যায় যে 400 বছর পরেও পৃথিবী মানুষের বসবাসের যোগ্য থাকবে। তো যাই হোক, তখন সেই আর্টিফিশিয়াল মেশিন মানে সেই আরজি নামের ডিভাইসটির দ্বারা ইথান ডাইরেকশন নেওয়া শুরু করে দেয় এবং সামনের দিকে এগোতে থাকে। আর সে একটা লোকেশনে গিয়ে পৌঁছায়, কিন্তু আশ্চর্যজনক বিষয় হলো সেখানে সে একটা কঙ্কাল মানে মরদেহ দেখতে পায় এবং সেই কঙ্কালটির গায়ে ইথানের গায়ের মতোই ইউনিফর্ম দেখতে পায় এবং ইথানের হাতে যে রিস্টব্যান্ডটি ছিল সেই রকম একটি রিস্টব্যান্ডও দেখতে পায় এবং সে ধীরে ধীরে বুঝতে পারে যে এটা তারই কঙ্কাল। মানে সে পুরো শিওর হয়ে যায় যে সে হয়তো বা ভবিষ্যতেই আটকে মারা যাবে এবং সে লক্ষ্য করে যে সেই কঙ্কালটির মাথায় কেউ বা কারা একজন গুলি করে দিয়েছে। মানে ইথান সম্পূর্ণভাবে শিওর হয়ে যায় তাকে এখানে কেউ গুলি করে হত্যা করে ফেলবে। কিন্তু চিন্তার বিষয় হলো 400 বছর ভবিষ্যতে কোনো মানুষ তো এখানে জীবিত নেই, তাহলে এখানে ইথানকে কেই বা গুলি করে মারবে। সো চিন্তার কোনো কারণ নেই, মুভির এন্ডিং এ বিষয়টি তোমরা সম্পূর্ণ বুঝতে পারবে। তো ইথান এত কিছু না ভেবে সেই আর্টিফিশিয়াল মেশিনের দ্বারা কিংবা তার ডাইরেকশন অনুযায়ী সামনের দিকে এগোতে থাকে। কিন্তু কিছু দূর যাওয়ার পরেই বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে যায় এবং সে একটা জায়গায় আগুন জ্বালিয়ে আশ্রয় নেওয়ার জন্য বসে পড়ে। মানে ওই রাতটা সে ওখানেই কোনোভাবে কাটিয়ে দেবে। তো ইথান, সেও তো একজন মানুষ, তার এবার খিদে পেয়েছে। সে জঙ্গলে একটা অজানা গাছের ফল খেয়ে বসে, যেটার কারণে তার পেট খারাপ হয়ে যায়। আর এই বিষয়টি সে সেই মেশিনটি দ্বারা ল্যাবে জানিয়ে দেয়। ঠিক তখনই ল্যাব থেকে ইথানের বন্ধু বা অভিভাবক জুটকে পাঠানো হয় ইথানকে ট্রিটমেন্ট করার জন্য এবং জুট ল্যাব থেকে ইথানের জন্য অ্যান্টিডোট নিয়ে আসে এবং তাকে সুস্থ করে তোলে। আর ইথান এই যাত্রায় বেঁচে যায়। তারপর তারা দুজন মিলেই তাদের পৃথিবীকে বাঁচানোর জন্য উপায় খুঁজতে থাকে এবং তারা সেই আরজি মেশিনের ডাইরেকশন অনুযায়ী একটা জায়গায় গিয়ে পৌঁছায়, যেখানে কিনা একটা গুহার মতো জায়গা থেকে একটা রশ্মি এসে ইথানের চোখ স্ক্যান করে ওই গুহাটা এমনি এমনি খুলে যায়। তো জুট আর ইথান এবার ভিতরে গিয়ে বুঝতে পারে যে এই জায়গাটাই হলো তাদের পৃথিবী থেকে ভবিষ্যৎ পৃথিবীর যোগাযোগের রাস্তা কিংবা চলাচলের রাস্তা। তারপরে তারা সেখানে কিছু ইলেকট্রিক মেশিন ঘাটাঘাটি করে ইথানের বাবার কিছু ভিডিও মেসেজ দেখতে পায়, যেখানে কিনা পৃথিবীকে বাঁচানোর জন্য বা কিভাবে পৃথিবীতে আবার অক্সিজেনের ঘাটতি পূরণ করা যায় সেরকম কিছু আংশিক তথ্য ভিডিও আকারে দেয়া আছে এবং সেই মেসেজ দ্বারাই ইথান এবং জুট পৃথিবীকে বাঁচানোর জন্য রাস্তা খুঁজতে থাকে। কিন্তু তারা দুজনেই দেখতে পায় যে পুরো শহরটি ধ্বংস হয়ে গিয়েছে, সেখানে কোনো জনমানবের চিহ্নটুকু নেই এবং সেই ধ্বংস বিশেষ শহরে ইথান তার নিজের বাড়িতে গিয়ে পৌঁছায় এবং সেখানে গিয়ে সে তার স্ত্রীর মরদেহ দেখতে পায় এবং সে কান্নায় ভেঙে পড়ে। সে সম্পূর্ণ বাঁচার আশা হারিয়ে ফেলেছিল। সে অবশেষে ভেবে নিয়েছিল যে তারা হয়তোবা তাদের পূর্বের পৃথিবী আর কোনোদিন বাঁচাতে পারবে না। এই সব কিছু ভাবতে ভাবতে ইথানের মাথায় আরেকটা ভাবনা চলে আসে যে ইথান প্রথম দিন এই 400 বছর ভবিষ্যৎ পৃথিবীতে এসে তার নিজের কঙ্কাল দেখতে পায়, মানে তাকে কেউ বা কারা হত্যা করে ফেলেছে, তাও আবার মাথায় গুলি করে। এবং সে এবার ভালোভাবে শিওর হয়ে যায় যে তার বন্ধু জুটই তাকে হত্যা করবে, তাও আবার তার মাথায় গুলি করে। ঠিক সেই সময়ই ইথানের মাথায় জুট বন্দুক ধরে বসে এবং ইথানও এক পর্যায়ে শিওর হয়ে যায় যে জুট তাকে হত্যা করবেই। জুট তখন বিষয়টা ইথানকে বোঝাতে চেষ্টা করে যে আমি তোমাকে ছোটবেলায় বাঁচিয়েছিলাম, আমি তোমাকে কেন মারবো। জুট তখন ইথানকে জোর করে বন্দুক ধরে ল্যাবের ভেতরে নিয়ে যায়, যেখানে কিনা পূর্বের পৃথিবীতে যাওয়ার রাস্তা লুকিয়েছিল। কিন্তু ইথান চালাকির সাথে জুটকে একটা রুমের ভেতরে ব্লক করে দেয় এবং সে তার বাবার কিছু পুরনো ভিডিও মেসেজ দেখতে পায়, যেখানে কিনা ইথান বুঝতে পারে যে এই মিশনটি ছিল একটি হাইড মিশন আর এটার পেছনে পুরো কলকাঠি নাড়ছে কোম্পানির সিইও মিস রোজিনা। আসলে মিস রোজিনা আগে থেকেই চাচ্ছিল না যে এই পৃথিবী ধ্বংসের হাত থেকে বেঁচে যাক। সে চাচ্ছিল কোনোভাবে ভবিষ্যতের পৃথিবীর সাথে যোগাযোগ করে তার সাথে কিছু মানুষ এই ভবিষ্যৎ পৃথিবীতে চলে আসবে এবং পুরো
পূর্বের পৃথিবী ধ্বংস হয়ে যাবে। কিন্তু ইথানের বাবা আর মিস রোজিনা যেহেতু একসময় একে অপরের কোলিগ ছিল, তো ইথানের বাবা এই বিষয়টি মোটেও মিস রোজিনার সাথে একমত প্রকাশ করেনি এবং যার কারণে মিস রোজিনা ইথানের বাবাকে হত্যা করেছিল। আর এবারে ইথানের পালা। তো এইখানে ইথান ভাবতে থাকে যে এখানে তো জুড গুলি করে তাকে হত্যা করবেই, আর অন্যদিকে সে যদি এখন তার নিজের পৃথিবীতে চলেও যায় তাহলে মিস রোজিনা তাকে ওখানে বসে হত্যা করে ফেলবে। সেটা ভেবে সেই টাইম মেশিনের যন্ত্রপাতিগুলো ইথান একে একে নষ্ট করতে থাকে। আর অন্যদিকে মিস্টার জুড দরজা ভেঙে বাইরে বেরিয়ে আসে আর ইথানের সাথে পুরোপুরি লড়াই লেগে যায় তার। ইথান তখন জুডকে বলে যে সে ছোটবেলা থেকেই তাকে দাদা বা বন্ধুর মতো সম্মান করে এসেছে। তো জুড এবার ইথানের মুখে এই সব আবেগীয় কথা শুনে তার ভেতরেও বেশ খারাপ লাগা শুরু করে দেয় এবং সে পরিস্থিতির শিকার হয়ে নিজের মাথায় নিজে গুলি করে আত্মহত্যা করে ফেলে। তো এবারে আর কি ইথান 400 বছর ভবিষ্যৎ পৃথিবীতে এবার একা রয়ে গিয়েছে। সে এবার নিজের মাথা ঠান্ডা করে টাইম মেশিনের সাথে ভবিষ্যৎ পৃথিবীর একটা এরিয়ার লিঙ্ক কানেক্ট করে দেয় এবং তার হাতে থাকা যে গ্যাজেটটি ছিল তার দ্বারা পূর্বের পৃথিবীর পুলিশের কাছে আগে থেকেই সবকিছু জানিয়ে রাখে যে কোম্পানির সিইও মিস রজিনার এরকম অনৈতিক কর্মকাণ্ডের কথা। আর এদিকে টাইম মেশিনটি আবার চালু করে দেয় আর কিছু মুহূর্ত পরেই সেই টাইম মেশিন দ্বারা ভবিষ্যৎ থেকে হাজার হাজার গাছপালা পূর্বের পৃথিবীতে চলে আসে। আর ঠিক ওই সময়ই অফিসে চলে আসে পুলিশ বাহিনী আর মিস রজিনাকে অ্যারেস্ট করে নেয় তার এই অনৈতিক কর্মকাণ্ডের জন্য। তো এরপরে আর কি সেই গাছপালাগুলো দিয়ে পৃথিবীকে ধীরে ধীরে আবার মেরামত করতে শুরু করে দেয় আর পৃথিবী আবার তার স্বাভাবিক রূপ ধারণ করা শুরু করে দেয়। আর পৃথিবীর অক্সিজেনের ঘাটতি দিনে দিনে পূরণ হতে থাকে। কিন্তু অন্যদিকে ইথান সে এখনো ভবিষ্যতে আটকে গিয়েছে এবং ইথান তখন লক্ষ্য করে যে ভবিষ্যতে সেই জায়গায় তার মৃত কঙ্কালটি আর নেই। সে তখন বুঝতে পারে যে তার কপালে হয়তো বা মরণ নেই। মানে একটু বুঝিয়ে বলছি, ইথানকে জুড হত্যা করার জন্য এখানে এসেছিল কিন্তু জুড অবশেষে নিজেকেই নিজে হত্যা করে ফেলে, যার কারণে ইথান বেঁচে যায় আর তার জন্যই সেই কঙ্কালটিও ওখান থেকে গায়েব হয়ে যায়। তো আশ্চর্যজনক বিষয় হলো ইথান তখন দেখতে পায় যে ভবিষ্যৎ পৃথিবীতে যে শহরগুলো ধ্বংসাবস্ত অবস্থায় ছিল সেই শহরগুলো এখন প্রাকৃতিক সৌন্দর্যের সাথে আরো আধুনিক হয়ে গিয়েছে এবং সেও অবশেষে বুঝতে পেরেছে সে তার মিশনে সাকসেসফুল হয়েছে। তো এটাই ছিল আজকের গল্প। আসলে টাইম ট্রাভেল মুভি হওয়ার কারণে মুভির ভেতরে অনেক জটিলতা রয়েছে যেটাকে আমি সংক্ষিপ্ত আকারে সোজাসাপটা ভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি। আর যখন মুভিটা দেখেছিলাম তখন আমার মনে হয়েছে মুভির ভেতরে যুক্তিগত অনেক কিছু ভুল রয়েছে এবং সেই সব কিছু বাদ দিলে মুভিটি ছিল একেবারে দুর্দান্ত। যদিও এই টাইম ট্রাভেল মুভির গল্প বাস্তব জীবনের সাথে কোনো সম্পর্ক নেই, এটা একমাত্র মানুষের চিন্তা ভাবনা দ্বারা তৈরি করা হচ্ছে, কিন্তু যে কোনো টাইম ট্রাভেল মুভির কাহিনী এমন ভাবে তৈরি করা হয় যেটা কিনা দেখতে খুবই রোমাঞ্চকর মনে হয়। তো কেমন লাগলো আজকের এই টাইম ট্রাভেল মুভি সেটা কমেন্ট বক্সে অবশ্যই লিখে দাও।